আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের মৃত্যুর প্রতিশোধ লাস্ট পার্ট। তো চলেন শুরু করা যাক। আমি শহর থেকে এসে যখন গ্রামে পৌঁছলাম তখন প্রায় রাত হয়ে গেল। গ্রামের রাতে যেন এক অন্যরকম শান্তি নেমে আসে। দিনের কোলাহল শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায় তখন মনে হয় আকাশের নীলচে অন্ধকার আর চাঁদের রূপালী আলো মিলেমিশে এক রহস্যময় আবহাওয়া তৈরি করেছে। আজও সেই শান্ত রাত, কিন্তু চাঁদের আলো নদীর জ্বলে পড়েছে। আমার অন্ধকারের যেন এক প্রলয় ঝড় বয়ে যাচ্ছে। চাঁদের আলোয় রেখা পুকুরের উপর ভেসে বেড়াচ্ছে। জুড়ে নারকেল গাছের মাথায় হালকা বাতাস, পাতার খসখস শব্দ। চারপাশ এত শান্ত, অথচ আমার মনের ভেতর বারবার প্রতিধ্বনি হচ্ছে মায়ের শেষ নিঃশ্বাসের শব্দ, মামের শেষ ঘোষণা, স্বরের জটিলতা, অন্ধকার দিনগুলো, এবং কি হঠাৎ আফরিনের কথাও কেমন জানি খুব মনে পড়ছে। সব একসাথে এসে বুকের ভেতর কেঁপে উঠছে। আমি ভেবেছিলাম সব কষ্ট শেষ হয়ে গেছে, কি সত্যি কি আমার জীবন এখনো শান্তির পথে যাবে? কিন্তু বুকের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে উঠল, না সাজিদ, এখনো সবকিছু ঠিক হয়নি। কারণ আমার জীবনের আরেকটি অধ্যায় ঝড় তুলেছিল, ভালোবাসা। যেদিন থেকে আফরিন এর এফটিজিং এর সব সত্যি প্রকাশ পেল, সেদিন থেকে আমি দূরে সরে গেছি আফরিনের কাছ থেকে। ও যতবার আমাকে বোঝানোর চেষ্টা করেছে সে ভুল করেছে, বারবার আমার কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি প্রত্যেকবার মুখ ফিরিয়ে নিয়েছি। আমার বুকের এক অদ্ভুত ভয়, যদি আফরিন আবারও কষ্ট পাই আমার কারণে, যদি আমার জীবনের দুঃখের ছায়া ওর জীবনকে গ্রাস করে, আমাদের দুজনের মাঝে আবারও কোনো বিষাক্ত মানুষ ঢুকে পড়ে। তাই আমি তার শত অনুরোধের পরেও তাকে ফিরিয়ে দিয়েছি। কিন্তু আফরিন যে অন্যরকম মেয়ে, ওর চোখে আমি শুধু দৃঢ়তা দেখেছি। প্রতিবার যখন আমি কঠিনভাবে কথা বলেছি ওর চোখে জল ভেসে উঠেছে, কিন্তু সেই চোখেই আমি দেখেছি অদম্য ভালোবাসা। এক রাতে গ্রামের চাঁদ যখন অর্ধেক আকাশ জুড়ে ঝলমল করছিল, তখন আফরিন এসে কান্নায় ভেঙে বলল সাবিহার পায়ের কাছে। সেখানে বসে অঝরে কাঁদতে কাঁদতে বলল, সাবিহা, আমি জানি সাজিদ আমাকে ঘৃণা করে, কিন্তু আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। এবার যদি সে আমাকে না মেনে নেয় তবে আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করবো। আফরিনের গলা যেন ছেড়ে যাচ্ছিল। আমি সেই সময় হয়তো বাড়িতে ছিলাম না, দূরে ছিলাম, কিন্তু পরে সাবিহা সব বলেছিল। তখন আমি আফরিনের মনের অবস্থা অনুভব করতে পেরেছি। সাবিহা আতকে উঠে বলেছিল, আফরিন, তুই পাগল হয়েছিস নাকি? ভালোবাসার জন্য প্রাণ দিতে নেই? সাজিদ তোকে ঘৃণা করে না, ও শুধু ভয় আছে। ওর জীবনের এত দুঃখ, এত ঝড়, ও মনে করে গেল তোর জীবনে এসে তোর জীবনটাকেও ভেঙে দিবে। কিন্তু আমি জানি তুই সেই ঝড় সামলাতে পারবি। আফরিন তখন কান্না থামাতে পারছিল না। ওর বুকের ভেতর হাহাকার যেন আকাশ ভেদ করে যাচ্ছিল। সাবিহা বলল, আমি আজই সাজিদের সাথে কথা বলবো, তুই এখন শান্ত হয়ে বাড়ি যা। আফরিন চলে গেল বাড়ির দিকে। এরই মাঝে একটা কথা বলে নি, গত 6 মাস যখন আমি কাজের জন্য শহরে ছিলাম, একদিন হঠাৎ সাবিহা আমার কাছে কল দিয়ে বলল, আফরিন আমাকে পাওয়ার জন্য তার সকল বিয়ের সম্বন্ধ একের পর এক ভেঙে দিচ্ছে। সাবিহার মুখ থেকে শোনার পর আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। যে মেয়েটি একসময় সবার সামনে বুক ফুলিয়ে বলতো, আমি আমার বাবার পছন্দের ছেলে ছাড়া কাউকে বিয়ে করবো না, আমি প্রেম ভালোবাসার মতো অবাস্তব ব্যাপারে বিশ্বাসী নই, আজ সেই মেয়েটি তার জন্য দেখতে আসা পাত্রদের একে একে ফিরিয়ে দিচ্ছে। প্রথমবার যখন পাত্র দেখা এলো, আফরিন নীরবে মাথা নাড়ালো, বলল, আমি এখনো প্রস্তুত নই। বাবা মা ভেবেছিলেন হয়তো আমি পড়াশোনার অজুহাত, কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একই ঘটনা ঘটলো। প্রতিবারের বাড়িতে আলাপ আলোচনা এগিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে ভেঙে যায়। আসলে এগুলো ছিল কেবল অজুহাত। ওর ইচ্ছে করছে সব ভেঙে দিচ্ছিল। কারো হাতের কফি ইচ্ছে করে ফেলে দিত, আবার কারো সামনে এমন কঠিন প্রশ্ন করতো যাতে ছেলেপক্ষ বিরক্ত হয়ে নিজে থেকে সরে যায়। ওর বাবা মা ধৈর্য হারিয়ে একদিন রাগ করে বললেন, তুই কি চাস আফরিন? কেন বারবার এমন করছিস? আফরিন চুপ করেছিল, হয়তো মুখে স্বীকার করতে পারেনি, কিন্তু তার চোখে ভেসে উঠছিল আমার ছবি। সেই চোখের ভাষা বাবা মা পড়তে পেরেছিলেন, তাই তারা বারবার বোঝাতেন, সব মেয়ে তো তার নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে না, সংসারের মানে সমঝোতা। কিন্তু আফরিন সমঝোতা করতে শিখিনি। সে চেয়েছিল শুধু আমাকে। শহরে আমি ব্যস্ত থেকেছি কাজ আর নিজের জীবন গড়ার সংগ্রামে, অথচ গ্রামে বসে আফরিন লড়াই করে গেছে তার নিজের পরিবারের সঙ্গে। প্রতিবারে বিয়ে ভাঙা যাওয়ার পর ওর মা কেঁদে বলতেন, তুই তো আমাদের মুখ পোড়াচ্ছিস রে মেয়েটা। কিন্তু আফরিন জানতো আসলে সে নিজের হৃদয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারছে না। সে ভেবেছে যদি জীবন কাটাতে হয় তবে সেই মানুষের সঙ্গে, যাকে সে নিঃস্বার্থে বেছে নিয়েছে, শুধুমাত্র আমার সঙ্গে থাকতে চাই। সাবিহার মুখ থেকে এত কিছু শোনার পরেও আমি তেমন গুরুত্ব দিলাম না। মনে হলো হয়তো আবেগের বসে সাবিহা এসব বলছে, কিংবা আফরিন সত্যি একটু জেদি হয়ে পড়েছে। শহরে থাকা অবস্থায় এত কিছুর চাপ, কাজ, ভবিষ্যতের চিন্তা, এসবের ভিড়ে আমি আর কবিতা ভাবতে পারিনি। কিন্তু গ্রামের মানুষ তো চুপ করে থাকে না। দিন দিন কানে ঘুষা বাড়তে লাগলো। মেয়েটা বোধহয় এখনো সাদিদের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে তো এখন বড় লয়ার হয়ে গেছে। যে সে কি এখন আর এই মেয়েটাকে বিয়ে করবে? এই মেয়েটি তো একদিন ভুল বুঝে তার জীবন নষ্ট করেছিল। এভাবে কতদিন চলবে? আফরিনের বাবা ক্রমশ
কঠোর হতে লাগলেন। তিনি আফরিনকে একরকম জোর করেই বললেন, এবার যদি আমার কোনো প্রস্তাব ভাঙোস তবে তোর জন্য আমাদের ঘরে কোনো জায়গা থাকবে না। কিন্তু আফরিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, মুখে কিছু বলল না। তবে তার নীরবতাই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ। একদিন রাতে ওর মা চুপি চুপি এসে বললেন, মা কেন এইভাবে আমাদের কষ্ট দিচ্ছিস? বল তুই আসলে কাকে চাস? আফরিন ভেজা চোখে ফিসফিস করে বলল, আমি তো কাউকে চাচ্ছি না আম্মু, আমি শুধু ওকেই চাই। মা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, ও মানে কে? সাজিদ ছেলেটা? সে তো এখন বড় লয়ার হয়ে গেছে। সে এখন শহরে গিয়ে তোকে ভুলেই গিয়েছে। তুই তাকে ভুল বুঝে তার সাথে যে অন্যটা এটা করেছিস সে হয়তো তা কখনো ভুলবে না। আফরিন কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, ওকে আল্লাহর কাছে প্রতিদিন চাই, আর সারা জীবনে ওভাবেই আমি আল্লাহর কাছে শুধু তাকেই চাইবো। তাকে ব্যতীত আর কাউকে আমি আমার জীবনে জায়গা দিতে পারবো না। যদি আমি তাকে না পাই তাহলে আমি আমার জীবন শেষ করে দেব। ওর মার কিছু বললেন না, শুধু নিঃশব্দে কেঁদে উঠলেন। তিনি জানতেন মেয়ের এই জেদ ভাঙা কঠিন। এদিকে আমি শহরে নিজের দুনিয়ায় ডুবে থাকলেও মাঝে মাঝে বুকের ভেতরে এক অদ্ভুত একটা অশান্তি কাজ করতো। কেন জানি মনে হতো কে একজন আমার জন্য লড়ছে, অপেক্ষা করছে, কিন্তু আমি এই ভাবনাটা তেমন গুরুত্ব দিতাম না। আমি সবসময় নিজের কাজকেই সব থেকে বেশি প্রাধান্য দিতাম, কারণ আমার কাজটি ছিল অনেক গুরুত্বপূর্ণ, মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই জন্য আমি আমার কাজের প্রতি সব থেকে মনোযোগী থাকতাম। এরপর আমি দীর্ঘ 6 মাস পর গ্রামে এসে দেখেছি আফরিন এখনো আমার জন্য অপেক্ষা করছেন। সে এখনো বিয়ে করেনি, তার জীবনে শুধু আমাকেই চাই। আমি শহর থেকে গ্রামে ফেরার পর সেদিন রাতে যখন আফরিন সাবিয়ার কাছে এসে কান্নাকাটি করলো, এরপর সাবিয়া আফরিনকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। তারপর সাবিয়া আমার কাছে আসলো। সে রাতে আমি উঠোনে একা বসেছিলাম, চারপাশে ঝিঝি পোকার ডাক। রাতে মনে হচ্ছিল সবকিছু আমার কানে প্রতিধ্বনি হচ্ছে। আমার চোখে আকাশে কেন্দ্র, মন মায়ের স্মৃতিতে, মামার অপরাধে আর আফরিনের দিকে। হঠাৎ সাবিয়া এসে দাঁড়ালো আমার সামনে। চারপাশে হালকা বাতাস বইছিল, গাছের পাতার মৃদু খসখস শব্দে ভেসে উঠছিল। অথচ সেই মুহূর্তে আমার বুকের ভেতর এক অজানা কম্পন শুরু হলো। সাবিহার চোখে আমি এমন এক দৃঢ়তা দেখলাম যা আগে কখনো দেখিনি। কণ্ঠটা কেমন যেন ভারী, চামা ব্যথায় ভরা। সে বলল, ভাই তোমার সাথে কিছু কথা বলতে হবে। আমি বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওর দিকে। বললাম, কি হয়েছে সাবিহা? কিছুক্ষণ নীরব থেকে ও ধীরে ধীরে বলল, আফরিনের ব্যাপারে কিছু বলতে চাই। আফরিনের নাম শুনতে আমার বুক হঠাৎ কেঁপে উঠলো। রক্ত যেন শরীর জুড়ে অস্থির ছোট ছোট শুরু করলো। ঠোঁট শুকিয়ে এলো, অথচ কিছু বলতে পারলাম না। শুধু চুপচাপ তাকিয়ে রইলাম সাবিহার দিকে। সাবিহা গম্ভীর শ্বাস দিয়ে বলল, ভাই আফরিন সত্যি তোমাকে ভালোবাসে। ওর ভালোবাসা কোনো খেলা নয়, কোনো কল্পনা নয়। তুমি কি জানো তোমার জন্য কতবার কেঁদেছে? আমি নিজের চোখে দেখেছি। নিঃশব্দে অন্ধকার ঘরে বসে বালিশ ভিজিয়ে কেঁদেছে শুধু তোমাকে পেতে। আর কণ্ঠে থেমে থেমে কাঁপছিল, তবুও প্রতিটা শব্দ যেন আমার বুকের ভেতর ছুরি বেঁধে দিচ্ছিল। তুমি যদি ওকে ফিরিয়ে দাও ভাই, আমি ভয় পাচ্ছি আফরিন হয়তো ভেঙে পড়বে, হয়তো আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। ওকে তুমি না বুঝলে ওর ভেতরের আলো একেবারে নিভে যাবে। আমি তখন নীরব, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, বুকের ভেতরে এক অদৃশ্য ঝড় বইছে। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে অতীতের প্রতিটি মুহূর্ত। আফরিনের চোখের সেই সরল দৃষ্টি, তার হাসি, আবার আগে ঠোঁট ফুলিয়ে থাকা, সবকিছু যেন একসাথে আছড়ে পড়ছে মনে। আমি বিশ্বাস করে বললাম, কিন্তু সাবিহা, আফরিন আমাকে ভুল বুঝেছে। আমি তো তাকে কষ্ট দিতে চাইনি। আমার জীবনে এত বড় ঝড় গিয়েছে, আমি ভয় পাই আবার কাউকে কাছে টানতে। আমি ভয় পাই আমার ভাঙা অতীতের ভারে আবার কোনো মানুষকে ফিরে ফেলবে। কথা বলতে বলতে গলা ধরে এলো, চোখ ভিজে উঠছিল অজান্তেই। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম, যেন দৃষ্টি লুকাতে চেয়েছিলাম। সাবিয়া ধীর কাছে এসে শান্ত স্বরে বলল, ভাই ভয় তো সবার মনেই থাকে, কিন্তু ভালোবাসা যদি সত্যিকারের হয় তবে সেই ভয়কেও জয় করা যায়। আফরিনের চোখের জলে আমি দেখেছি আর তার ভিতরের আগুনও তোমাকে ছাড়া সে অসম্পূর্ণ। দয়া করে ওকে আর অন্ধকারে ফেলে দিও না। চারপাশ নিস্তব্ধ, বাতাসও যেন থেমে গিয়েছিল। শুধু আমার বুকের ভেতর তীব্র শব্দে ধকধক করছিল হৃদস্পন্দন। আমি মাথা তুলে সাবিহার দিকে দেখালাম। ওর চোখে অশ্রু ছলমল করছে, আর সে চোখে এক অদ্ভুত সত্যর শক্তি। আমি নিঃশব্দে শুনলাম, মনে হচ্ছে সাবিহার প্রতিটি শব্দে আমার বুকের ভেতরে তীরের মতো বিচ্ছে। আমি কি সত্যি পালাচ্ছি? আমি কি আবার ভালোবাসাকে অস্বীকার করছি? পরের দিন সকালে থেকেই আমি অস্থির হয়ে উঠলাম। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে শুধু একটাই ভাবনা, আমি কি সত্যি ভুল করছি? সে বারবার ক্ষমা চার পরও আমার এমনটা করা কি ঠিক হচ্ছে? আমার মনে হয় এবার থেকে ক্ষমা করে দিয়ে তার কাছে ফিরে যাওয়া উচিত। সারাদিন নিজের কাজে খুব ব্যস্ত ছিলাম। কাজের ফাঁকেও এসব কথা ভাবতে ভাবতে মনটা অস্থির হয়ে যাচ্ছিল। সারাদিন কাজ শেষ করার পর যখন সন্ধ্যা নেমে আসলো, আমি বাড়িতে ফিরলাম। চাচি চা নাস্তার ব্যবস্থা করলো। এরপর নাস্তা করে আমি, চাচা, চাচি, আব্বু ও সাবিহা অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তারপর আমি নিজের রুমে চলে আসলাম। অফিসের কাজ কিছুটা বাকি ছিল তাই। নিজের রুমে আমি একা একা বসে ফাইলপত্র দেখছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। অপরিচিত নাম্বার। রিসিভ করতেই ও প্রান্ত থেকে আতঙ্কিত এক কণ্ঠ, ভাই তাড়াতাড়ি আসেন, আফরিন আপু।
শব্দ শেষ হওয়ার আগে বুকের ভেতর কেঁপে উঠলো, ঘেমে উঠলো হাত পা। আমি কিছু না শুনি শুধু জিজ্ঞাসা করলাম, কোথায়? ঠিকানা শোনার সঙ্গে সঙ্গেই ছুটে বের হলাম। আমাকে এভাবে দৌড়াতে দেখে কোনো কিছু জিজ্ঞাসা না করে আতঙ্কিত হয়ে আমার পিছে পিছে চাচা চাচি, বাবা ও সাবিহা দৌড়াতে লাগলো। আফরিনের বাড়িতে পৌঁছালাম। এবার তারা বুঝলো এখানে কিছু হয়েছে। তাড়াতাড়ি করে তারা আফরিনের ঘরে দেখে এগিয়ে গেল। আফরিনের বাড়ির দরজা ভাঙা অবস্থায় ঘরে ঢুকি, বুক কেঁপে উঠলো। মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে আফরিন, হাত থেকে ঝরছে রক্ত। পাশে পড়ে আছে সেই ব্লেড, চোখে আধ খোলা, ঠোঁট শুকিয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলাম। বুকের ভেতরে যখন শুধু একটাই কথাই বাজছে, না এটা হতে পারে না। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা ভেতরে নিল। দরজার বাইরে বসে কাঁপতে কাঁপতে শুধু প্রার্থনা করতে লাগলাম। এবারের ঘটনাটা আমার ভেতর যেন সবকিছু ভেঙে চড়ে দিল। হাসপাতালের সাদা করিডোরে বসে আমি শুধু প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ ওকে বাঁচিয়ে দাও, আমি আর কখনো ওকে একা ছেড়ে যাব না। সময়টা যেন থমকে গিয়েছিল। মিনিটগুলো ঘন্টার মতো লাগছিল। অবশেষে ডাক্তার বের হয়ে এলেন। ঘুমের ওকে বললেন, ভাগ্য ভালো, সময় মতো নিয়ে এসেছেন। কয়েকটা কাটা গভীর ছিল, কিন্তু আমরা কন্ট্রোল করতে পেরেছি। এখন বিপদ কেটে গেছে। আমি গভীর শ্বাস নিলাম। মনে হলো বুকের ভিতর থেকে বিশাল একটা পাহাড় নেমে গেল। হাসপাতালের বেডে স্যালাইনের নলের সঙ্গে শুয়ে আছে আফরিন। অশ্রু ভরে চোখে তাকিয়ে থাকলো আমার দিকে, ঠোঁট শুকনো, কিন্তু চোখে জমে থাকা অশ্রুতে যেন হাজারটা কথা লুকানো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, তার হাতটা ধরলাম। সে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল, ভেবেছিলাম তুমি আর কোনোদিনই ফিরবে না। আমার গলা আটকে গেল। আমি মাথা নত করে বললাম, আমি ভুল করেছি আফরিন, যতই কষ্ট থাকুক তুমি আমার জীবনের অংশ। আজ বুঝেছি তোমাকে হারানো মানে সবকিছু হারানো। আফরিন নিঃশব্দে কেঁদে উঠলো। আমি চোখ মুছে দিলাম তার। সে মুহূর্তে মনে হলো দুনিয়ার সব অভিমান, সবকিছু বুঝাবুঝি যেন ধুয়ে মুছে যাচ্ছে। আমি প্রতিজ্ঞা করলাম, এবার থেকে তোমাকে আর একা হতে দেবো না আমি। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সাবিহা। ওর মুখে ছিল বসন্তের হাসি। হয়তো মনে হচ্ছিল আজ তার ভাই অবশেষে নিজের সুখ খুঁজে পেল। সাবিহা বলে উঠল, আজ আমি সত্যিই খুশি। আমার ভাইয়ের চোখে আবার আলো দেখলাম। চাচা চাচিও বাবা এগিয়ে এলেন। তারা আমার কাঁধে হাত রেখে বললেন, সাজিদ আজ থেকে তোমরা একসাথে, আর কোনো ভয় নেই, আর কোনো ভুল বোঝাবুঝি নেই। আমি চোখে জল নিয়ে মাথা নেড়ে বললাম, বাবা, চাচা, চাচি, আজ মনে হচ্ছে আমি সত্যি আমার পরিবারকে ফিরে পেয়েছি। নতুন জীবনের সূচনা। সেই রাতে চাঁদের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। গ্রামের বাতাস ঠান্ডা স্বচ্ছ, আকাশে তারা টিম টিম করছিল। আমি আর আফরিন পাশাপাশি বসেছিলাম। আমি বললাম, আজ থেকে আমরা একসাথে জীবনের সব কষ্ট, সব সুখ ভাগাভাগি করে নেব। আফরিন চোখ মুছে হাসলো, বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার হাত আর কখনো ছাড়বো না। আমার মন শান্ত হয়ে গেল। মনে হলো এতদিনের দুঃখ কষ্ট সব পেছনে ফেলে এসেছি। মায়ের হত্যাকারী শাস্তি পেয়েছে, আমি আমার বাবাকে পেয়েছি, পরিবার আমাকে স্বীকার করেছে, আর আজকে আমার ভালোবাসার মানুষকেও পেয়েছি। গ্রামের আকাশ তখন পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। বাতাসে ভেসে আসছিল শিউলি ফুলের ঘ্রাণ। সবকিছু মনে হচ্ছিল নতুন। আমি জানতাম যে সত্য আমি উদ্ঘাটন করেছি সেটাই আমাকে শক্তি দিয়েছে, আর যে ভালোবাসা আজ পেয়েছি সেটাই আমার জীবনের সবচেয়ে মধুর উপহার। সো এভরিওয়ান, গল্পটা এখানেই শেষ। গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।